ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। আরও 27 মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা। ফ্লাইট স্থগিতে ভোগান্তিতে বাংলাদেশের শত শত যাত্রী, আটকে পড়াদের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আশ্রয় কেন্দ্র করা হবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনা হবে, অ্যাকশন শুরু হবে শীঘ্রই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাশ গুমের উদ্দেশ্যে ওবায়দুল্লাহকে 7 টুকরা করে ফেলা হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। শাহিনকে গ্রেফতারের পর নিশ্চিত হয়েছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। এছাড়াও ইরানের আরও 40 কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে নতুন করে ইরানে 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের আরও 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। শীঘ্রই ইরানে অভিযান বন্ধ হচ্ছে না বলেও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আর গুজব গুঞ্জন নয়, শেষমেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ তেহরান। স্থানীয় সময় রবিবার ভোরে খামেনির নিহতের খবর জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন দাবি নাকচ করেছিল ইরানের গণমাধ্যমগুলো। জানিয়েছিল তেহরানে নেই আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপদ স্থানে থেকেই যুদ্ধ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া খামেনিকে কিভাবে হত্যা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কোথায় ছিলেন খামেনি? চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি সংবাদ সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকালে নিজের অফিসেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার যৌথ হামলায় নিহত হন খামেনি। অর্থাৎ কোনো গোপন নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা। ওই হামলায় খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন। ইরানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম খামেনিকে হত্যা করা হয়েছে। একই দাবি করে আসছিল ইসরায়েলের গণমাধ্যমগুলোও। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইরানের রাজধানী তেহরানে। সর্বোচ্চ নেতাকে হারিয়ে শোকে ডুবেছেন খামেনির সমর্থক ও রক্ষণশীল গোষ্ঠীগুলো। ঘোষণা করা হয়েছে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। অন্যদিকে ইরানের ভেতরে ও বাইরে অনেকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডকে স্বৈরশাসনের অবসান হিসেবে দেখছেন। ইস্পাহান, কারাজ ও তেহরানের কিছু অংশে অনেককে গাড়ির হর্ন বাজিয়ে, মিষ্টি বিতরণ করে আর আতশবাজি পুড়িয়ে উদযাপন করতে দেখা গেছে। খামেনিকে হত্যাকাণ্ডের পরও ইরানে বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন। বরং দ্বিতীয় দিনে ইরানের 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যৌথ হামলা চলবে। থেমে থাকেনি ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে জারি রেখেছে প্রতিশোধের হামলা। পাল্টা হামলা অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জবাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা রেড লাইন ক্রস করেছে বলে মন্তব্য করেছে চীন। নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বেইজিং। আর মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে এমন পদক্ষেপ থেকে দূরে থাকতে ইরানকে আহ্বান জানিয়েছে জাপান। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের উত্তেজনা আর তার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী। এদিকে আটকে পড়া যাত্রীদের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মেজবার রহমানের রিপোর্ট। কারো হাতে বোর্ডিং পাস, কারো চোখে দুশ্চিন্তা। কেউ ফিরছিলেন কর্মস্থলে, কেউ যাচ্ছিলেন চিকিৎসার জন্য। কিন্তু বিমানবন্দরে এসেই জানতে পারেন ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের আকাশে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার প্রভাব এসে পড়েছে বাংলাদেশের আকাশপথেও। শনিবার সকাল থেকেই একের পর এক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় এয়ারলাইন্সগুলো। এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন 28টি ফ্লাইটের যাত্রীরা। অনেকে বিকল্প ব্যবস্থা না পেয়ে অপেক্ষা করছেন বিমানবন্দরেই। ইসরায়েল ইরান যুদ্ধ করছে তাদের নিজেদের স্বার্থ নিয়ে। এখানে তো আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের স্বার্থটাই তো পুরো মাটি হয়ে গেল। এটা ভোগান্তি না, এটা হরানি হইতেছে না। আমাদের কুয়েতে যাওয়ার কথা, আমাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আমাদের কিছু বলেনি। আপনাদের ইফতারের পরে জানানো হবে। পরে ইফতারের পরে ওনারা ঘোষণা দিছে যে আজকের জন্য ফ্লাইট বাতিল, আজকে আর হবে না। আমার আবার বলছিল, এম্বাসি বলছিল এখানে রুম দিবে, থাকা খাওয়া ফ্রি দিবে। তো আমাকে দিল, পরে কোনো আর রুম নেই, তোমরা যার বাসায় চলে যাও। কিন্তু আমরা তো জয়পুরহাট থেকে দূরের থেকে আসিছি, আমাদের থাকার তো কোনো ব্যবস্থা এখানে করেনি। তবে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। মন্ত্রী জানান, পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রয়োজনে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। এটা তো আনসার্টেন, এখানে তো বিদেশের, এটা তো আমাদের হাতে কিছু নাই। কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে। আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতেও বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ অ্যাফিডেভিট যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া আর তার প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার বিমানবন্দরেও। নিরাপত্তার কারণে ওই অঞ্চলের সব ফ্লাইট বাতিল। তবে থেমে নেই যাত্রীদের অপেক্ষা। কেউ ফিরতে চেয়েছিলেন প্রিয়জনের কাছে, কেউ রুটির টানে কর্মস্থলে। তবে নিরাপত্তার কারণে সব কিছু এখন অনিশ্চয়তায়। যাত্রীরা চান দ্রুত সমাধান, চান স্বস্তির খবর। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই সময় পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গালফভুক্ত দেশগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সকালে 20 মিনিটের কিছু বেশি সময়ের বৈঠকে বাংলাদেশে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে পারেননি কিন্তু যাবার কথা ছিল, তারা যেন ভিসা নিয়ে সংকটে না পড়ে সেজন্য দেশগুলোর সহযোগিতা চাওয়া হয়। একই সাথে দ্রুত যাবার ব্যবস্থা করতেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে তত দ্রুত বাংলাদেশিদের সংকট সমাধানের চেষ্টা করবে তারা। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধার কাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিক সাড়া দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে। আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রণালয় এরই মধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করেছেন। 11 মার্চ প্রধানমন্ত্রীর সাথে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। না, আমরা বলেছি যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য তালিকাভুক্তিতে সরকারি কর্মকর্তারা তদারকি করছেন। এতে ইচ্ছে করে কাউকে বাদ দেয়া বা যুক্ত করার সুযোগ নেই। সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ের কার্যক্রম দেখতে গিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, 5 মার্চের মধ্যেই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। 8 তারিখের মধ্যেই প্রথম পর্যায়ের কার্ড বিতরণের জন্য সব কার্যক্রম সম্পন্ন হবে। 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ড বিতরণ করবেন। ডাক্তার জাহিদ বলেন, প্রথম পর্যায়ের কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেওয়া হবে। দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের নারীরা আগে এই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় বিবেচনা করা হবে না বলে আবারও জানান সমাজ কল্যাণ মন্ত্রী। যেভাবে আমাদের কাজকর্ম চলছে, আমরা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে ডিসি বলেন, ইউনো সাহেবরা বলেন, প্রত্যেকটা জেলায় যে 14টা জেলা নেওয়া হয়েছে, জেলার এবং প্রত্যেকটি উপজেলার ইউনো সহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি, এবং আমরা খুব আশাবাদী যে এটা নিয়ারলি 100% এরর ফ্রি হবে এবং এখানে ইনক্লুশন বা এক্সক্লুশনে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ হয়তোবা খুব কমই থাকবে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্য খাতে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জেলার 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে। এছাড়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন, হাসপাতাল কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, কিভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করা সম্ভব নয়, তবে অ্যাকশন শুরু হবে শীঘ্রই। মাঠ থেকে সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকা বিভিন্ন বাহিনী ও দপ্তর প্রধানদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেই ধারাবাহিকতায় রবিবার সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে বৈঠক করেন তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে বলেন, ঢালাও মন্তব্যের জবাব দেওয়া যায় না। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাওভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। রাজনৈতিক সরকার ক্ষমতায় বসার পরেও মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনী থাকার বিষয়ে মন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা করবে সরকার। ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া ও সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি বলা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। প্রতিবেশী হিসাবে
আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো গ্রহণ বা বর্জনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। 15 দিন পর পর্যন্ত। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রীর পরামর্শে আজকে একটা জয়েন্ট কমিটি করে দেওয়া হয়েছে যেন সমন্বয় করে কাজ করতে পারে। যেমন এখানে বিমান ধরেন এই ফ্লাইটের ক্ষেত্রে বিমান মন্ত্রণালয় ইনভলভ আছে, তো প্রধানমন্ত্রী কনসার্ন সকল অথরিটিকেই কানেক্ট করি কমিটি দিয়েছেন, কাজ করেছেন। এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতেও আপনার গ্রুপ খুলেছি যে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর কিংবা লেবার উইংয়ের অফিসার, বাংলাদেশের যারা মিনিস্ট্রি এবং আমাদের মন্ত্রণালয় সবাই যেন আমরা মুহূর্তের মধ্যে মেসেজ পেয়ে যাচ্ছি। ইরান ক্রাইসিস নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, এরকম বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে তাৎক্ষণিক কিন্তু সমস্ত ঘটনার আপডেট আমরা পাচ্ছি। সেই অনুযায়ী আমরা কনসার্ন যারা অফিসার তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, আমরা কথা বলছি। অনৈতিক প্রস্তাব আর কথা কাটাকাটির জেরেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নরসিংদী শিবপুরের ওবায়দুল্লাহকে। লাশ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলা হয়। তথ্য প্রযুক্তি সহায়তায় ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে গ্রেফতারের পর এমন তথ্য জানায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে রাজধানীর পল্টন, কমলাপুর সহ কয়েকটি জায়গা থেকে মানবদেহের বিচ্ছিন্ন হাত পা উদ্ধার করে পুলিশ। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। নজরদারিতে নামে পুলিশ। খণ্ডিত অংশের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ। জানা যায় ব্যক্তিটির নাম ওবায়দুল্লাহ, নরসিংদী শিবপুরের বাসিন্দা সে। এই সূত্র ধরেই তদন্ত নামে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে। তার দেয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে শাহিনই খুন করে ওবায়দুল্লাহকে। পরে লাশের খণ্ডিত অংশ কখনো সাইকেলে বা সিএনজিতে করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় শাহিন। পুলিশ জানায় ওবায়দুল্লাহ এবং শাহিন দুজনেই কমলাপুরের জসিমউদ্দিন রোডের একটি মেসে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরেই ওবায়দুল্লাহকে ঠান্ডা মাথায় খুন করে শাহিন। বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত, তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। ফেলানো শুরু করেছে 9টার পর থেকে। প্রথম সে মাথাটা ফেলেছে 9:30 দিকে আপনার যে কমলাপুরে যে আপনার উটের ঘর যেটা আছে ওই সংলগ্ন যে আপনার আবর্জনার রাখার যে বড় কন্টেনার সেখানে ফেলেছে। তারপরে রাত 1:45টার দিকে ফেলেছে হচ্ছে প্রথম পাটা, তারপর বিভিন্ন স্থানে যেগুলো ফেলেছে। এবং সকালবেলা যেটা করেছে এই 7টার দিকে সে গিয়েছে ওই সালেপুর ব্রিজের দিকে। 7টায় যায়নি, সে বিভিন্ন জায়গায় ঘুরে যেতে যেতে ওখানে 8:30 বেজেছে। লাশ গুম করতেই কৌশলে খণ্ডিত 7টি টুকরো রাজধানী ও আশপাশে ফেলে দেয় ঘাতক। প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয়নি। সিএনজির ক্ষেত্রে সে যেটা কৌশল অবলম্বন করেছে, যে যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে 2টা খণ্ড সে নিয়েছিল একটা বালতিতে, এবং এটা আপনার মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে এই বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। হত্যায় ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
সকালে নরসিংদী জর্জ কোর্টের দ্বিতীয় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেফতার 7 আসামিকে। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। আদালতে প্রত্যেকের জন্য 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে শুক্রবার ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে নুরা এবং ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মামলার 9 আসামির মধ্যে 7 জন গ্রেফতার হয়েছে, বাকি 2 আসামি এখনও পলাতক। চুয়াডাঙ্গার জীবননগরে জামাত বিএনপি সংঘর্ষে জামাতের এক কর্মী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার সমর্থকরা সুটিয়া গ্রামের জামাত কর্মী খায়রুল ইসলামকে মারধর করে। সন্ধ্যায় ইফতার শেষে খায়রুল তার দলীয় লোকজন নিয়ে মেহেদী হাসানের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চায়। বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামাতের আরেক কর্মী হাফিজুর সহ গুরুতর আহত হন উভয় পক্ষের 6 জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে হাফিজুরের মৃত্যু হয়। জনবল সংকট, শয্যা ও উপকরণের অভাবে ধীর গতিতে চলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। 1.5 দশক আগে 1000 শয্যার হাসপাতাল ঘোষণা করা হলেও সেবা মিলছে পুরনো 600 শয্যাতেই। এতে ভোগান্তি বেড়েছে রোগীদের। জট ভাঙতে হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি চালাচালি করলেও ফাইলবন্দি রয়েছে সেই আশার আলো। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে প্রথমটি। ছবি তুলেছেন শানেওয়াজ জনি। এ দৃশ্য উত্তরের 4 কোটি মানুষের ভরসা স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। রোগীর তীব্র চাপে সেবা নিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 600 শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হলেও নিয়মিত রোগী ভর্তি থাকছেন প্রায় 3000, আর প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে সেবা নিচ্ছেন অন্তত 6000 মানুষ। শয্যার সংকট থাকায় অনেক রোগী থাকছেন মেঝে আর বারান্দায়। জামের কারণে তো হয় না বেড পাওয়া সহজেই, যে কোনো একটা রুগী আসলে বেড পাওয়া যায় না। এখন যে আচ্ছা একটু উন্নত হয় তাহলে একটু সুবিধা হয়, আসার সাথে সাথে বেড পাবে। আমারও রুগী আছে এখানে, বেড নাই। এটার ক্যাপাসিটিটা কীভাবে বাড়া যায় এটাই আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা। সাধারণ রুগী আমরা হয়রানি হচ্ছে বিভিন্নভাবে, তাই এটাই আমি নতুন সরকারকে এটাই বলবো যে একটু উনি এই বিষয়গুলো একটু তদারকি যাতে রাখে। চিকিৎসক ও নার্সের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা। এতে দিন দিন বাড়ছে ভোগান্তি। জনবল ও সেবার মান বৃদ্ধিসহ অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগগুলো দীর্ঘদিন ফাইলচাপা পড়ে থাকায় উৎকণ্ঠা সংশ্লিষ্টদের। রংপুরের সবচেয়ে বড় সমস্যা, এখানে কোনো সদর হসপিটাল নাই। এটা মেডিকেল কলেজ হসপিটাল আছে, কিন্তু প্রতিটা শহরে কিন্তু সদর হসপিটাল থাকবে, যেই হসপিটালে ওই শহরের লোকরা চিকিৎসা পাবে। আর মেডিকেল হসপিটাল তো রেফারেল হসপিটাল, যে সারা উত্তরাঞ্চল থেকে জটিল রোগীগুলা বা যেই সদর হসপিটালে যারা চিকিৎসা করতে পারবে না তাদেরকে এখানে পাঠাবে। তখন এখানে কিন্তু এই হসপিটালটা একমাত্র রংপুরের হসপিটাল হওয়াতে যে কোনো রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা নিতে হচ্ছে। প্রায় একটা বেডের এগেনস্টে প্রায় আড়াইজন রোগী ভর্তি থাকে। তার মানে কিন্তু 2 জন রোগী হয়তো বিছানা পাচ্ছে না, তারা হয় ফ্লোরে থাকছে, নাহলে ওই রোগীর সাথে বেড শেয়ার করা লাগছে। 1968 সালে 250 শয্যা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। 1976 সালে 500 ও 1993 সালে আরও 100 শয্যা বর্ধিত করে 600 শয্যায় রূপান্তরিত করা হয়। সর্বশেষ 2010 সালে 1000 শয্যায় উন্নীত করা হয় এই হাসপাতালকে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দাওয়ান। সম্প্রীতি রক্ষায় সকল প্রতিষ্ঠানকে দায়িত্ব পালনের আহ্বান জানান পার্বত্য মন্ত্রী। রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নারায়ণগঞ্জে রূপগঞ্জে রপ্তানিকারক প্রতিষ্ঠানে হামলা করে মালামাল লুটের অভিযোগ এনে তার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার কারখানা মালিক ও কর্মকর্তারা। উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় কারখানার সামনে এই কর্মসূচি হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বাংলাদেশ জনশক্তি রপ্তানিকারক মনোয়ার হোসেন অপু অভিযুক্তদের শাস্তির দাবি জানান। কুষ্টিয়ায় স্কুল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী শিক্ষানুরাগী সংগঠন মেধা। শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী পলাশ মণ্ডল।
রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে কাঁচাবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর অক্সিজেন এলাকায় বাজার তদারকি করেন তারা। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের বড় ব্যবধানের কারণে কাঁচা তরকারি মাংসের দোকানকে 12,000 টাকা জরিমানা করা হয়। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। আরও 27 মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা। ফ্লাইট স্থগিতে ভোগান্তিতে বাংলাদেশি শত শত যাত্রী, আজকে পড়াদের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আশ্রয় কেন্দ্র করা হবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনা হবে, অ্যাকশন শুরু হবে শীঘ্রই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাশ গুমের উদ্দেশ্যে ওবায়দুল্লাহকে 7 টুকরো করে ফেলা হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। শাহিনকে গ্রেফতারের পর নিশ্চিত হয়েছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।